আমরা জানি যে আমাদের টলিউডের একজন বিশিষ্ট অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তিনি দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রয়াত হয়েছেন। তো আজকে আমরা এই বিষয়টা একটু আলোচনা করব যে সমুদ্রের জলে মানুষের মানে ডুবলে মানুষের মৃত্যুটা কিভাবে হয়, বায়োলজিক্যালি এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ফুসফুস, আর এই হচ্ছে প্রধান শ্বাসনালী, যেটাকে আমরা ট্রাকিয়া বলছি। এখন আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন অক্সিজেন যুক্ত বাতাস এই শ্বাসনালী দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং সেটা এসে কোথায় পৌঁছায়? ফুসফুসের মধ্যে পৌঁছায়। এবং ফুসফুসের মধ্যে থাকে অসংখ্য বায়ুথলি, যেটাকে আমরা অ্যালভিওলাই বলি, এবং বায়ুথলিকে ঘিরে থাকে রক্তজালিকা। অক্সিজেন এই রক্তজালিকার মাধ্যমে আমাদের রক্তনালীতে প্রবেশ করে এবং অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে সেটা রক্তে মিশে যায় এবং সেই রক্ত প্রথমে পৌঁছায় আমাদের হৃৎপিণ্ড বা হার্টে, এবং তারপর সেখান থেকে হার্টের পাম্পিংয়ের মাধ্যমে সেটা গিয়ে পৌঁছায় আমাদের প্রত্যেকটা কোষে কোষে। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোনো কারণে কোনো ব্যক্তি জলে ডুবে যাবে তখন এই শ্বাসনালীর এই অংশটা, এইটা স্বাভাবিকভাবে মানে শরীরের নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই কারণেই কি করবে, সে জলকে এই ভেতরে ঢুকতে বাধা দেবে এবং এই অংশটা কিন্তু আটকে যাবে। এটা নিজে থেকেই শ্বাসনালীটা আটকে যাবে যাতে জল ভেতরে ঢুকতে না পারে। তাহলে আটকে গেলে জল যেমন ঢুকতে পারবে না, তেমনি অক্সিজেনও ঢুকতে পারবে না। তাহলে এই অবস্থা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না। তার কারণ হচ্ছে, বেশিক্ষণ স্থায়ী হলে আমাদের কোষে অক্সিজেন পৌঁছাতে পারবে না এবং এই মুহূর্তে অনেকেরই কিন্তু একটা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তাই কি করবে, শরীর এটাকে বেশিক্ষণ কিন্তু আটকে রাখবে না, ব্রেন থেকে সিগন্যাল আসবে এবং এই মুখটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যখনই ওপেন হয়ে যাবে তখন কিন্তু এইখান দিয়ে সমুদ্রের নোনা জল কিন্তু প্রবেশ করবে ফুসফুসের মধ্যে এবং শ্বাসনালী দিয়ে গিয়ে প্রত্যেকটা এই বায়ুথলিগুলো জল দ্বারা ভর্তি হয়ে যাবে, সমুদ্রের নোনা জলে ভর্তি হয়ে যাবে। তাহলে এইবার যখন নোনা জলে ভর্তি হয়ে গেল, তাহলে শ্বাসনালী খুলে গিয়েছে, অক্সিজেনও কিন্তু ঢুকছে, বাট অক্সিজেন কিন্তু আর এখানে পৌঁছাতে পারছে না, রক্তনালীতে পৌঁছাতে পারছে না। এখানে আর একটা যেটা খুব বিপজ্জনক ঘটনা হয়, সমুদ্রের জল লবণাক্ত হয়, তার যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব কিন্তু অনেক বেশি হয়। অনেক বেশি হওয়ার জন্য আমাদের শরীরে বা নেচারের মধ্যেও আমরা জানি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া ঘটে। সেই অভিস্রবণ প্রক্রিয়াটা কি? অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে, সবসময় দুটো তরল যদি থাকে তাহলে যার গাঢ়ত্ব বেশি সেখানে কম গাঢ়ত্ব থেকে এই দ্রাবকের অণুগুলো চলে আসে। মানে আমি এখানে দ্রাবক বললে সবাই বুঝতে পারবেন না, আমি বলবো জল। এই গাঢ়ত্বটাকে ব্যালেন্স করার জন্য রক্তনালী থেকে জল চলে আসবে কোথায়? ফুসফুসের মধ্যে, এই বায়ুথলির মধ্যে। তাহলে এমনিতেই শ্বাসনালী দিয়ে লবণ জল ঢুকেছে, আবার রক্তনালী থেকে জল আসবে ফুসফুসের অ্যালভিওলাইয়ের মধ্যে এই গাঢ়ত্বটাকে ব্যালেন্স করার জন্য, গাঢ়ত্বটাকে সমান করার জন্য। তার ফলে কি হবে, এই শরীরের রক্ত থেকে যখন প্রচুর জল ঢুকে যাবে ফুসফুসের মধ্যে, তখন রক্তে জলের ঘাটতি দেখা দেবে, রক্ত কিন্তু গাঢ় হয়ে যাবে, তার ফলে শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হবে এবং এই সময় একটা ভয়ানক পরিস্থিতি শরীরের মধ্যে তৈরি হয়। এই মুহূর্তে রোগীকে মানে উপরে তোলা গেলে, পেশেন্টকে যদি তোলা যায়, তাহলে তাকে ইমিডিয়েট যেটা করা হয় সিপিআর দেওয়া হয়। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, তাকে কিন্তু ফোর্সফুলি এই অক্সিজেন, ভেতরে তো লবণাক্ত জল ভর্তি হয়ে আছে,
তাই ফোর্সফুলি তাকে অক্সিজেন দিতে হবে এবং তার জন্য তাকে খুব দ্রুত ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। তা এই হচ্ছে বিষয়। তাহলে এর জন্য প্রত্যেকটা সমুদ্র সৈকতে সরকারের পক্ষ থেকে উচিত যে এই ধরনের উন্নত মানের যাতে একটা চিকিৎসা ব্যবস্থা সেখানে করা যায়। আশা করি এই বিষয়টা আপনাদের সামনে বোঝাতে পারলাম। সবাই আমরা সাবধানে থাকব জল থেকে, কারণ মানুষের জীবনটাই আগে, তারপরে সব কিছু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।